দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিদের নিকেশ করার যে এখানে অভিযান চলেছে, তাতে জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু এবং আসাম থেকে গুয়াহাটি থেকে গুজরাট, সব জায়গা থেকে জঙ্গি দমন শুরু হয়েছে। এবং দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে পূর্ব ভারত, পশ্চিম ভারত পর্যন্ত যে মাওবাদী টেরোরিজম চলছে, তাও শেষ হয়েছে। শেষ ঘাঁটি ছিল পশ্চিমবঙ্গ, যেখানে যারা ক্ষমতায় ছিল জঙ্গিদের লালন পালন করেছে। এখানে বাংলাদেশ থেকে ডেকে নিয়ে এসে থাকার জায়গা দিচ্ছে। আজকে আমি যে নিউ টাউনে দাঁড়িয়ে আছি, এই নিউ টাউন একটা বড় ঘাঁটি জঙ্গিদের। সাপুরজি থেকে বহুবার টেররিস্ট বা গ্যাংস্টার, মিজোরাম থেকে পাঞ্জাব, সব জায়গার অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যালরা এখানে ধরা পড়েছে। আর এদেরকে কোনোদিন এদের মূল উপরে ফেরার চেষ্টা হয়নি। তো তাদের শেষ ঘাঁটি যখন ধ্বংস করা হচ্ছে, ওরা কিছু না কিছু রিভেঞ্জ করবেই। সেজন্য সরকারকে সাবধান থাকতে হবে, কেন্দ্রীয় এবং রাজ্যের সমস্ত গোয়েন্দা এজেন্সিকে সক্রিয় থাকতে হবে, নজর রাখতে হবে। খালি নেতা নয়, সাধারণ মানুষের জীবনও খুব মূল্যবান। একটাও যেন জীবনহানি না হয় জঙ্গিদের হাতে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে একটুখানি সতর্ক থাকতে হবে। শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে ওরা পশ্চিমবাংলায়, কারণ রাজনীতিক আর ছাতার তলাতেই এরা বেড়েছে। সেই ছাতাটা আমরা সরিয়ে নিয়েছি, সেই জন্য তারা কিছু রিভেঞ্জ করার চেষ্টা করছে। আমার মনে হয় পুলিশ প্রশাসন, গোয়েন্দারা খুব সতর্ক আছেন এই ব্যাপারে। আদিত্য সিং অ্যারেস্ট, কি বলবেন? না, এই যে জঙ্গিদের তার বহু দূর অবধি যুক্ত, বহু বছর ধরে তারা এখানে তৈরি করেছে এই ধরনের ঘাঁটি। আপনারা জানেন, খাগড়াগড় বলুন বা একাধিকবার বোম বিস্ফোরণ নাম করে আমাদের পিংলাতে, মেদিনীপুরের নৈহাটিতে, এরকম মালদা থেকে, বীরভূম থেকে আরম্ভ করে বারুইপুরের বোমা কারখানা, নর্থ বেঙ্গল মালদা পর্যন্ত বহুবার এরকম দুর্ঘটনা ঘটেছে, বহু জীবনহানি হয়েছে। বিস্ফোরক টোটো করে নিয়ে যাচ্ছিল, মালদাতে ফেটেছে। এই ঘটনা আমরা জানি, আর এটা আজ না, 10-12 বছর ধরে চলছে লাগাতার। তো সেই জন্য তার আগেও আমরা সিপিএম আমল দেখেছি, যারা পাঞ্জাবের টেররিস্ট, তারা এসে অকালি এই টেররিস্টরা এখানে পুলিশের সঙ্গে আর এনকাউন্টারে মারা গেছে। এই যে সরকার ছিল, তারা হচ্ছে এদেরকে সেফ হেভেন বানিয়ে দিয়েছে রেপিস্ট টেররিস্টদের। কোনোদিন তার গায়ে হাত দেয়নি, বুঝিয়ে দিয়েছে আমরা তোমাদের সঙ্গে আজ খালি ভোটটা করিয়ে দাও। তাই বাংলাদেশ থেকে, নেপাল থেকে, চারদিক থেকে ঢুকে এখানে শেল্টার নিত। তো সেই জন্য এরা বিভিন্ন লোককে টার্গেট করছে স্বাভাবিকভাবেই, কিন্তু সরকার আমার মনে হয় এটা করতে দেবে না। এই ঘটনাতে এনআইএ তদন্ত শুরু করেছে, তাহলে কি দেশের জন্য কোনো বিপজ্জনক কিছু না, কোথাও বিস্ফোরক, কোথাও বন্দুক, এসব থাকলে এনআইএর হাতে যায়, সুরক্ষার ব্যাপার। তো সমস্ত এজেন্সিকে সক্রিয় করতে, এর আগেও এনআইএ বলুন বা এই ধরনের সংস্থা এখানে সক্রিয় হয়েছে, তারাই খবর দিয়েছে। রাজ্য পুলিশ, সিআইডি কখনো ব্যবস্থা নেয়নি। গ্যাংস্টার ধরা পড়েছে, মিজোরামের টেররিস্ট ধরা পড়েছে, কেন্দ্রীয় সংস্থাগুলো, গুজরাট পুলিশ এসে এখান থেকে তুলে নিয়ে গেছে, মেরে নিয়ে গেছে, মহারাষ্ট্র পুলিশ এসেছে। এখানকার পুলিশ কখনো সহায়তা করেনি, এদেরকে জানায়নি, কারণ জানালে এরা তাদেরকে লুকিয়ে রাখবে। এই জন্য এরা বলেছে আমাদের এখানে ঢুকে চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। টেররিস্ট এলেও বুঝতে পারতো না, অন্য রাজ্যের পুলিশ এলেও বুঝতে পারতো না, এরকম প্রশাসন ছিল। তো তার তো কিছুদিন চলবে। একাধিক মন্ত্রী তারা সাইবার অ্যাটাকেরও কবলে পড়েছেন, এবং এখানেই কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে লরেন্স বিষ্ণই গ্যাং, তারা যে স্টাইলে অপারেশন করে, এই স্টাইলে এখানে একটা অপারেশন করার চেষ্টা চলছে। দেখুন, আজকাল আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে টেররিস্টরাও খুব সফলভাবে এগুলো করার চেষ্টা করছে। আপনারা জানেন, সেই যখন টয়েন টাওয়ারকে ভাঙলো আমেরিকায়, তখনও এ ধরনের ইঞ্জিনিয়াররা তার পিছনে ছিল, অ্যাটাকে ট্রেন্ড করা। বা আমাদের মুম্বাই অ্যাটাকের যে টেররিস্ট এসে, সে তো অশিক্ষিত বস্তির ছিল, কিন্তু তাদের চালাবার লোক, স্যাটেলাইট ফোনে তাদেরকে নির্দেশ দেওয়া হতো। তো এগুলো আধুনিক ব্যবস্থা নিয়ে কাজ করছে ওরা। তো পুলিশকেও আধুনিক হয়ে তার কাউন্টার করার চেষ্টা করতে হবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মন্ত্রী ক্ষুদিরাম টুডু তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে তার সাইট হ্যাক হয়েছে, যেন কেউ টাকা পয়সা না দেয়, এইভাবে সাইবার অ্যাটাক, সাইবার বলছি তো, হতে পারে, এগুলো সব কিছুই সম্ভব। আগে থেকেও চলতো, লোকে বললে কেউ কমপ্লেন নিত না, সাধারণ মানুষ ভুগেছে, এখন সামনে আসছে। সেই জন্য সব ব্যাপারে চোষদুরুস হতে হবে, সময় লাগছে।
সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছিল। পুলিশ প্রশাসন, পুলিশের কাজ ছিল টাকা তুলে পার্টির লোকেদের কাছে পৌঁছে দেওয়া টিএমসির আমলে। তো এখন পুলিশকে তাদের কাজে ফিরিয়ে আনতে গেলে সময় লাগবে, তাদের রুচি নষ্ট হয়ে গেছে, কাজ করার অভ্যেস চলে গেছে, তাদের কাছে সোর্স নষ্ট হয়ে গেছে। এইসব ঘটনার সোর্সের মাধ্যমে খবর আছে, সেগুলো নাই। কেন্দ্রীয় সংস্থার সহযোগিতা নিয়ে এখানকার পুলিশ কাজ করে সমাধান করবে। দাদা, দেখা যাচ্ছে যে ব্লাড ডোনার যাদের রক্ত নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো নিয়ে পাচারের অভিযোগ উঠেছে, তদন্ত নির্দেশ হয়েছে। এবার তৃণমূল বিধায়কদের নেতাদের স্ট্যাম্প এবং কাগজপত্র মিলল, তাহলে কি তৃণমূল নেতারা কিছুই ছাড়ে না? কয়লা, বালি, এবার রক্ত। এখন কয়লা বালি থেকে আরম্ভ করে জমি আর মানুষের রক্ত শুধু নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো এখানে, সেগুলো ধরা পড়েছে আগে। আর দুর্ভাগ্যবশত তাদের লোকেরাই জনপ্রতিনিধি হয়ে গেছিল, তাদের টাকায় রাজনীতি করতো, নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেছে। তো আরো অনেক বেরোচ্ছে, আরো বেরোবে অনেক কিছু। দাদা, পিকে জয়ী হলেন, মানে উপনির্বাচন যদিও, কিন্তু আমরা দেখছি যে উপনির্বাচনে সাধারণত শাসক দল জয়ী হয়। আর যেখানে রিগিং হয় সেখানে শাসক দল জয় হয়। পশ্চিমবাংলায় হতো, যেখানে ফেয়ার ইলেকশন হয়, মানুষ যাকে মনোমুখ করে তাকে জেতাবে। প্রশান্ত কিশোর একজন একটা রাজনীতি পার্টির নেতা, মানুষ হয়তো ভাবছে যে এরকম কাউকে দিয়ে টেস্ট করা যায়। কিন্তু বিরোধীরা স্বভাবতই বলে যে ইভিএমে হ্যাকিং হয়েছিল এর আগে, যে প্রশ্ন তুলেছিল, তারপর যে লিস্ট এসআইআর এর ফলে সেখানে সুবিধা দেখুন, বিজেপি। এই বিরোধীরা যারা এখন চেঁচামেচি করে, তারা মানুষের উপরে কখনো ভরসা করেনি, তাই রিগিং করতো, লুট করতো। একবার ক্ষমতায় এসে গেলে মানুষ যদি ভুল করে বসিয়ে দেয়, তারা লুটপাট করে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখতো। সিপিএম করতো এখানে, তারপর টিএমসি 15 বছর করেছে। অন্যান্য রাজ্যে তাই, জিতে গেলে সেটা জনগণকে ধন্যবাদ দেবে না, আর হেরে গেলে ইভিএমকে দোষ দেবে। এই হচ্ছে বিচিত্র রাজনীতি। একা টুলুরই 200 কোটির ওপরে সম্পত্তি, লাস্ট যে পরিসংখ্যান দেখা যাচ্ছে 200-র বেশি কোটি টাকার সম্পত্তি একা টুলু। আমরা ভেবেছিলাম যে আগের রেকর্ডগুলো ভাঙতে পারবো, কিন্তু পারলো না। চান্স আছে এখনো, কত বাড়ি গাড়ি টাকা পয়সা জানা যাবে। 550 কোটি 350 কোটি রেকর্ড এখনো টিএমসি নেতাদের আছে। টুলু মণ্ডল কতদূর যায় আমরা দেখছি। দেখো, কাছে ডায়েরিও উদ্ধার হয়েছে, যার মধ্যে প্রশাসন এবং পুলিশের কাকে কি দিত, টাকা পয়সা কি দিত, ইজারা সবকিছু সেই ডায়েরিতে অনুব্রত প্যাটার্ন যেটা ভালোই যেত, ডায়েরি পাওয়া গেছে, সব তথ্য পাওয়া যাবে। আরো ডায়েরি আছে, হয়তো খোঁজা উচিত। চলো। বলছি, আজকে কাকলি শিবিরদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী, এনসিপিআই এর ভবিষ্যৎ কি আদৌ স্থির হবে? কারণ আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি? এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়। না, মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন মানে তো কিছু একটা গুরুত্ব উনি দিচ্ছেন, তাহলে উনি দিল্লি উড়ে যাবেনি। না, দেখুন এইগুলো রোজ পাল্টাবে, এ কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছে, উনি কোথায় আছেন? এরকম আরও কিছু নেতা চুপ করে আছেন, তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাবুল সুপ্রিয় কোথায় আছেন? বিখ্যাত লোকের, একসময় এরা খালি সামনে আসতো। এদেরও মতামত আবার নিন তো, ওনারা কি ভাবছেন। নন্দীগ্রামে তো দেওয়াল লিখন শুরু হয়ে গেল, মানে বিজেপি যখন তো ভোট ঘোষণা হয়নি, অঞ্জন ভারতের দেওয়াল লিখন হচ্ছে নন্দীগ্রামে। এই দল না, এ তো উপনির্বাচন আছে, তো ঘোষণাও হয়ে গেছে বোধহয়, বা হয়ে যাবে, হয়তো মাসখানেকের মধ্যে ভোট হবে। তো কর্মীরা সবচেয়ে সতর্ক আছে। ভারতীয় জনতা পার্টির যে ইলেকশন মেশিনারি, সেটা সারা বছর সক্রিয় থাকে। নির্বাচন, উপনির্বাচন, ত্রিস্তর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি থেকে এমএলএ এমপি, সব নির্বাচনে আমরা আগের থেকে প্রস্তুতি থাকি, তার টিম থাকে, তারা সে কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তারা সে কাজে লেগে পড়েছেন। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।